হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের এনএনও প্রেজেন্টস ন্যাশনাল নিউজ পেপার অলিম্পিয়াড প্রেজেন্টস আজকের স্পেশাল লাইভ সেশনটিতে। এবং আজকের স্পেশাল লাইভ ইন্টারভিউটা আসলেও স্পেশাল। এটার কারণ কি বলতো? এটার কারণ হচ্ছে আমাদের সাথে আজকে খুবই স্পেশাল এবং অ্যামেজিং একজন পার্সন আমাদের গেস্ট হয়ে আজকে এসেছেন। গেস্ট কে এবং গেস্টের সম্পর্কে আসলে আমরা একটু কথাবার্তা একটু পরে বলি, তার আগে যেটা শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে যে কেন তোমরা এই সময়টাতে আসলে এই ইন্টারভিউ গুলো দেখবে। যেহেতু আমরা কোয়ারেন্টাইনে আছি, ঘরবন্দি অবস্থায় আমরা সবাই আছি, তো এই সময়টাতে আমরা কেন আসলে অন্যান্য কাজ রেখে আমরা ইন্টারভিউ গুলো দেখবো, এই চিন্তা ভাবনা তোমাদের মনে থাকতেই পারে। সো ওইটা নিয়ে একটু কথা বলে ফেলি। সেটা হচ্ছে আমরা মেইনলি দুইটা কমন পারপাস নিয়ে কাজ করছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ যেন তোমাদের এই কোয়ারেন্টাইন বা ঘরবন্দির সময়টাতে তোমাদের মেন্টালি কিছুটা স্ট্রেস থেকে যেন কিছুটা রিলিফ দেওয়া যায়। এবং সেকেন্ডলি হচ্ছে আমরা এই এনএনআর পক্ষ থেকে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি। প্রজেক্টের নাম হচ্ছে ইচ্ছে পূরণ প্রজেক্ট। এবং এই প্রজেক্টের মধ্য দিয়ে আমরা যে ডোনেশনটা তুলছি সেই ডোনেশনটা কালেক্ট করে আমরা পৌঁছে দিচ্ছি এতিম শিশুদের কাছে। এবং হাসিতে বিশ্বজয় এই মোটো নিয়েই মূলত কাজ করছে ইচ্ছে পূরণ প্রজেক্ট। ইচ্ছে পূরণ প্রজেক্টের ডিটেলস আমরা কিন্তু কিছুক্ষণ পরেই এই স্ক্রিনেই কিন্তু আসলে দেখতে পাবো। সো এই দুটো কমন পারপাস নিয়ে আসলে আমাদের এই সেশন গুলো আয়োজন করা। এবং আমি হচ্ছে তোমাদের মতে আমজনতা, তোমরাও হচ্ছে যে কমেন্ট সেকশনে কথাবার্তা বলবে এবং আমি জাস্ট এইভাবে কথাবার্তা বলবো। সো আমরা কথাবার্তাই বলছি আসলে। আজকে আমাদের সাথে আসলে যিনি গেস্ট হিসেবে রয়েছেন তিনি খুবই অ্যামেজিং একজন মানুষ, যিনি খুবই হাসি খুশি একজন মানুষ। কথার সব সময় আসলে তার মুখে খুব মিষ্টি একটা হাসি লেগে থাকে। এবং তিনি এবারের ফর্বস ওয়ার্ল্ড ওয়াইড যে ম্যাগাজিন, ফেমাস যে ম্যাগাজিন রয়েছে ফর্বস, সেখানে 30 under 30-তে কিন্তু সোশ্যাল এন্টারপ্রেনারশিপ এই ক্যাটাগরিতে তিনি তার নাম লিখে নিয়েছেন এবং সেটার মধ্য দিয়ে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। উই অল আর ভেরি মাচ প্রাউড অফ ইট। সো আমরা আজকে ওয়েলকাম করব এমন একজন মানুষকে যিনি দুইটা সেক্টরে কাজ করছে। একটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান সেক্টর আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টর। সো এই দুইটা সেক্টর সম্পর্কে ডিটেলস আমরা আজকে জানবো আপুর থেকে। আমরা এখন ওয়েলকাম করব। সো গাইস, লেটস পুট ইউর হ্যান্ডস টুগেদার ডিজিটালি ফর দ্য মোস্ট অ্যামেজিং লেডি অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল লেডি আই হ্যাভ এভার সিন, ইশরাত করিম ইভ আপু। হাই ইশরাত, আসসালামু আলাইকুম। এত চমৎকার একটা ইন্ট্রো, ও মাই গড, I am totally carried away. গ্রেট। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু worried of course because of the corona crisis going on. Everything is so different now. So many people are suffering. So এটা নিয়ে অবশ্যই একটু stressed আছি, একটু টেনশনের মধ্যে আছি, but আলহামদুলিল্লাহ we have to go through it, right? আপু তোমার আসলে এই মিষ্টি হাসিটার উপর আমিও ভীষণ ভালো আছি, আমার খুব ভালো লাগছে। এন্ড আমি আসলে খুবই বেশি প্রাউড ফিল করছি যে এমন একজন মানুষের ইন্টারভিউ নেওয়ার সুযোগ হচ্ছে আমার। Oh, I'm too touched, but এত সুন্দর করে কথা বলতে হবে না আমার সাথে। Just think me, I am your elder sister, and the way you talk to your elder sister, আমার সাথে ওইভাবে কথা বললেই চলবে। Thank you, Ishrat, and we both are Ishrat, so this is the best thing. Ishrat will be talking to Ishrat. ইশরাত বাট ইশরাত করিম ইভ, এটার এই নামটার মধ্যে আসলে যে ভারী ব্যাপারটা আছে সেটা গাজী ইশরাত প্রীতিতে এখনো তৈরি হয়নি। সো ইশরাত করিম ইভ Inshallah হবে, inshallah. I believe and I'll pray that you be more successful than me, inshallah. So let's talk, let's have a fun discussion today. I am just tired with all the formal interviews. I hope আজকে আমরা অনেক আড্ডা দিব, অনেক কিছু শিখবো। একদম ইনফর্মাল হয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। আর আজকে আমরা আসলে ইশরাত করিম ইভ আপুর থেকে অনেক 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 বেশি অনেক ইন্টারেস্টিং স্টোরিও শুনবো। এবং ইভ আপু বলে আমি আপুকে সম্বোধন করব। আপু করা যায় না? ইভ আপু। Of course, you can also call me by my name, no problem. আচ্ছা, গ্রেট। আপু প্রথমে আসলে তোমার কাছে যেটা না জানতে চাইলেই নয়, আমি জানি যে তোমাকে এটা অনেকবার বলতে মানে বলা হয়েছে, তুমি অনেকবার অনেক ইন্টারভিউতে এটা বলে ফেলেছো, বাট স্টিল আমি আমার জায়গা থেকে জানতে চাই যে তুমি যখন তুমি ফার্স্ট তোমার নাম দেখেছিলে, যে ফর্বসে তোমার নাম এসে পড়েছে, তো ওই সময়টাতে তুমি আসলে কি ফিল করেছিলে বা ওই সময়টাতে তোমার রিয়াকশন কিরকম ছিল, যদি একটু আমাদের।
অফকোর্স। সো মজার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোর্বসে অ্যাকচুয়ালি দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে কেউ অ্যাপ্লাই করতে পারে ডিরেক্টলি, আর একটা হচ্ছে কেউ নমিনেট করতে পারে। সো আই ওয়াজ নমিনেটেড বাই ওয়ান অফ মাই টিচার্স অ্যান্ড আই ডিডন্ট ইভেন নো। তো পরে যখন ফোর্বস থেকে আমার কাছে অনেক ইলাবোরেটিভ একটা ইন্টারভিউ নিল, তারপর হচ্ছে অনেক কিছু জিজ্ঞাসা করলো, আমি তখন আই ওয়াজ থিঙ্কিং যে হোয়াই আর দে রিচিং আউট টু মি, আই ওয়াজ লাইক ওয়ান্ডারিং। যাই হোক আমি দিলাম, বাট আই ওয়াজ রিয়েলি not that much hopeful because this is something really big and maybe very well accomplished মানুষ যারা অনেক accomplished তারা আসলে এটা অ্যাপ্লাই করেছে, বাট স্টিল আই হ্যাড দিস হোপ। সো হোয়াট হ্যাপেন যে আমাকে জানানো হলো যে আই মেড আপ টু সেমিফাইনাল লিস্ট, অ্যান্ড সেমিফাইনালিস্ট বানানো মানে হওয়ার পর আই মাইট গো আপ টু দ্য ফাইনাল লিস্ট অর আই মাইট নট, এটাও লেখা ছিল। So I was like 50-50, let's see what happens, Allah bhorosa. And আমি জানতামও না। So I was actually সকালবেলা ঘুম থেকে উঠে I was just going through my messenger and one of my friend wished me like congratulations, really proud of you, this and that. তা আমি তো অবাক হলাম যে হ্যাঁ বুঝলাম যে করোনা নিয়ে এত কাজ করতেছি, তারপরেও কেন মানে এত বেশি এক্সাইটেড কেন যে আমাকে বারবার কংগ্রাচুলেট করে যাচ্ছে, মানে মেনি অর্গানাইজেশনস আর ওয়ার্কিং রাইট। সো আমি তারপর ওকে জিজ্ঞাসা করবো কি ব্যাপার, হোয়াই ইউ আর বিং সো এক্সাইটেড অ্যাবাউট মি, ইটস লাইক ইউ ডোন্ট নো লাইক ইউ হ্যাভ মেড আপ টু দ্য ফোর্বস লিস্ট, অ্যান্ড আই ওয়াজ লাইক হোয়াট, ইউ মাস্ট বি কিডিং। অ্যান্ড দেন আই ওয়েন্ট থ্রু ইট অ্যান্ড আই ওয়াজ লাইক, frankly speaking, I started crying. I was so happy. I started crying, and then আমার কাছের যারা মানুষ, আমার parents, I told everybody. So it was magical actually. It's just magical, and I feel really humbled that I got into this. আমার মনে হয় নাও আমার রেসপন্সিবিলিটি আরো বেশি বেড়ে গেছে। আপু তুমি সবার প্রথমে আসলে কাকে বলেছিলে যখন মানে আমরা যখন খুব আসলে অনেক দিন একটা জিনিস করতে করতে যখন সাকসেসটা পাই, তো হঠাৎ করে যখন আসলে আমি খুব লাভড ওয়ান তাকে আসলে সবকিছু বলি বা অনেক এক্সাইটেড হয়ে পড়ে যাই, তো এটা যদি একটুখানি বলতো যে তার কাছে আসলে গিয়ে বলা হয়েছিল যে আমি ফরবসে আমার নাম চলে এসেছে বা এরকম কিছু? That time I was talking to one of my very close person, and I was just sharing, and at the same time I was talking to my friend. So my friend with whom I was talking to, she shobar age jante parche, he also started crying with me. Then I ran to my parents, amar baba mar kache giye bollam, amar bhai bon, and then after I spoke to my team, because amar team er onek beshi obodan ache, after all like what I am today, etate to tader sobche beshi boro hat, so taderke janalam. But it has been really great for me, great একটা experience. আপু যেহেতু আমরা আসলে লাইভ সেশন রয়েছি, তো আমাদের আসলে অনেক মানুষের তোমার সাথে কথা বলার আছে এবং তাদের অনেক 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 ধরনের কথা আসলে তোমাকে জানানোর আছে। তো আমরা একটুখানি কমেন্ট সেকশন গুলো দেখি যে কারা আসলে কি কথাবার্তা বলছে। আমাদের সাথে সাইম সাকিব আছে, সে বলেছে যে আসসালামু আলাইকুম, এনএনও বগুড়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছে সে তোমাকে। আমাদের সাথে নাজমুস সাকিব রয়েছে, সে বলেছে এনএনও নওগাঁ ফ্যামিলি থেকে ওয়েলকাম টু আপু। আমাদের সাথে ইলিয়াস আহমেদ রয়েছে, আমাদের সাথে অশেষ বিশ্বাস রয়েছে, সে বলেছে ফাউন্ডার অফ আমাল, যেটা আমরা কিছুক্ষণ পরে আসলে এই ব্যাপারটাতে আসতাম যে আমাল ফাউন্ডেশন। আমরা জানি যে আমাদের ইসরাত করিম ইভাপু আমাল ফাউন্ডেশনের ফাউন্ডার। আপু আমাল ফাউন্ডেশনের আইডিয়াটা কিভাবে এসেছিল যে আমি এটার নাম আমালের কেন? আমার তো বিদেশি বিদেশি ভাব আছে না, আমাল ফাউন্ডেশন আমাল। আমি যখন তোমার হাসি মাখা মুখ দেখছিলাম আমার মনে হচ্ছিল যে আচ্ছা আপুরা বাংলাদেশে। অলরাইট, আসলে মজার ব্যাপার কি জানো, সেটা হচ্ছে যে বেশিরভাগ মানুষই ভাবে যে আমাল না, এটা হচ্ছে আমল, মানে অ্যারাবিক আর একটা শব্দ আছে আমল, সেটা ভাবে। বাট আই এম গ্ল্যাড যে ইউ পিকড দ্য রাইট ওয়ার্ড। সো বেসিক্যালি আমাল, AMAL, আমাল, আমাল মানে হচ্ছে হোপ, আশা, এটা একটা অ্যারাবিক শব্দ। আর এটার নামটা সরি am I right? তুমি তোমার একটা নেম, তুমি তোমার একটা লকেট থেকে নামটা পিক করেছিলে, am I right?
এক্স্যাক্টলি, সি দ্যাটস গ্রেট, তুমি জানো, ওয়াও। সো আমি যখন ইউএসএ তে ছিলাম, আই হ্যাড এ ফ্রেন্ড, ও বেসিক্যালি হচ্ছে সিরিয়ান রিফিউজিদের সাথে কাজ করে। সো শি বট দিস লকেট, আচ্ছা ও কিনেছিল হচ্ছে সিরিয়ার একটা অরফ্যান, মানে একটা ওখানে একটা অরফ্যান, ওর খাওয়ার ওর কাছে টাকা ছিল না, তো আমার ফ্রেন্ড ওখানে কাজ করতেছিল, তো বলছে প্লিজ আমার লকেটটা কেন, আই হ্যাভ নো মানি টু বাই ফুড, অ্যান্ড শি didn't bought the locket, she just gave the kid money, but বাচ্চাটা খুশি হয় ওকে লকেটটা গিফট করে দেয়। Then she was telling the story, showing me the locket, and I just fell in love with the word, যে একটা ওয়ার্ড যে আসলে কত পাওয়ারফুল হতে পারে। অনেক সময় আমরা আসলে বুঝি না যে আমাদের কথা, আমাদের ভাষা, আমাদের শব্দগুলি কত পাওয়ারফুল, কত স্ট্রং। সো আসলে সেই থেকেই আমি আচ্ছা আই গট লটস অফ স্ট্রেংথ। গ্রেট। আচ্ছা আপু, আমরা আরেকটু যদি কমেন্ট সেকশনটা একটু দেখি, কারণ বলছিলাম যে অনেক মানুষজনের আমাদের ইভাপুর সাথে অনেক কিছু বলার টলার আছে, তো আমরা একটু দেখি যে কে কি বলছে। আমাদেরকে ইলিয়াস আহমেদ সালাম জানিয়েছে। আমাদের সাথে আছে ইলমা হোসেন, সে বলেছে আসসালামু আলাইকুম আপু। আমাদের সাথে ওয়ালাইকুম আছে সালাম আনিকা ইলমা। রিপনি, সে বল আমাদের সাথে আছে জান্নাতুল মাওয়া সীমন্তী, সেও তোমাকে সালাম জানিয়েছে। আমাদের সাথে নাজরুল ইসলাম রয়েছে, সেও আমাদেরকে সালাম জানিয়েছে। আপু তোমাকে আসলে সবাই কনগ্রেটস করছে, কনগ্রেচুলেশন জানাচ্ছে, এট দ্য সেম টাইম তোমাকে সালাম জানাচ্ছে। আমাদের সাথে মুশাররাত আবির জাহিনা রয়েছে, সে বলেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম সবাইকে। আই এম রিয়েলি হ্যাপি এভরিবডি ইজ ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং অ্যান্ড ওয়াচিং। গ্রেট। আপু আমরা যদি একটু বলি যে তুমি তো পড়াশোনা করেছো বাইরের দেশে, তো আমি জানি যে এই প্রশ্নটাও তোমাকে আসলে অনেকবার করা হয়েছে যে তুমি বাইরের দেশে পড়াশোনা করেছো, সেখান থেকে কেন তুমি দেশে ফিরে এলে, এবং দেশে ফিরে এসে এমন একটা প্রতিষ্ঠান খুবই যেটাতে কোনো আসলে ভবিষ্যৎ তুমি তখন অব্দি আসলে দেখতে পাচ্ছিলে না, এমন একটা জায়গায় দাঁড়িয়ে তুমি কেন আসলে এই এই পন্থাটাই বেছে নিলেন যে না, আমি হিউম্যানিটেরিয়ান এই সেক্টরটাতে কাজ করব, মানুষের জন্য কাজ করব। যদি তুমি আমাদের সাথে এটা শেয়ার করো, তাহলে আই গেস যে অনেকে আমরা যারা শুধুমাত্র পড়াশোনা করে শুধু ফোকাস করতে ভাবে যে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেলেই বোধহয় হয়ে গেল। সো যদি তুমি শেয়ার করো, আই গেস অনেকেই এই মানুষদের সাহায্য করার সেক্টরটাতে কাজ করতে উৎসাহী হবে। অফ কোর্স, থ্যাংক ইউ ফর আস্কিং। বেসিক্যালি আমি আসলে whenever I talk, আমি এটা অনেক বেশি বলি যে বাইরে থেকে আসছি বাংলাদেশে, এই ব্যাপারটাকে এতটা বড় আসলে না করলেও চলে, বিকজ দিস ইজ হাউ থিংস শুড বি, রাইট? আমি বাইরে গিয়েছি, পড়াশোনা করেছি, সো আমি চলে আসবো আমার দেশে, দ্যাটস ইট। আমি যে বাইরে গিয়েছি মানে আমাকে থাকতে হবে, এটা আসলে এটা স্বাভাবিক না, এটা ইটস ইট ইজ ডিফারেন্ট। আমি কাউকে আসলে পয়েন্ট করছি না, বাট আমি আমার ভিউটা জানাচ্ছি। আর আমার যেটা ইচ্ছা ছিল, যে আমার বরাবরই ইচ্ছা ছিল যে আমি নিজের একটা অর্গানাইজেশন করবো, হ্যাঁ, অনেক শুরু থেকেই, বাট সাহস ছিল না হয়তো, বা আই ওয়াজ ভেরি শাই কাইন্ড অফ পার্সন। কিন্তু যেটা হয়েছে আসলে, আমার বাইরে যখন পড়তে গিয়েছি, আমাকে তখন অনেক পাবলিক স্পিকিং করতে হয়েছে। আমার যেই মাস্টার্সের যে কোর্সটা ছিল, এটা শুধু পড়াশোনা ছিল না, অনেক ইন্টারাকশন ছিল, অনেক কাজ করতে হয়েছে। আমার মনে আছে একটা টাস্ক ছিল আমাদের এই ইয়েতে, যে একদিন আমাদেরকে বললো যে একটা মার্কেটে আমাদেরকে গিয়ে ছেড়ে দিল, দিয়ে বললো যে তোমাদেরকে আজকে এটা তোমার প্রজেক্ট, তোমাদেরকে হচ্ছে আজকে এই মার্কেট থেকে $500 ফান্ড রেইজ করতে হবে। ঠিক আছে, লাইক এনি, মানে কেউ হতে পারে অরফ্যানদের জন্য, কেউ হতে পারে তোমার হচ্ছে কোনো একটা এরিয়া ডেভেলপের জন্য, এরকম ছেড়ে দিল আমাদেরকে, যাও তুমি হচ্ছে তোমাদেরকে ফান্ড রেজ করতে হবে। এবং মার্কেটটা আননোন, তখন আমরা কেবল কেবল আমেরিকায় গিয়েছি, পিপল আর আননোন। সো আমি তো বেশ মানে হিমশিম খেয়ে গেলাম যে হাই হাই। বাট ট্রাস্ট মি, হোয়েন আই ডিসকভার যে এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু মানুষ, অ্যান্ড সবার ভিতরে কিন্তু সেম, সবার স্টোরি সেম, সবার জার্নি সেম, সবার সাফারিং সেম। সো ইটস রিয়েলি ইজি। তো আমি গিয়ে যখন টাস্কিংটা করলাম, অ্যান্ড আই অ্যাকচুয়ালি রেজড 1.5 ঘন্টার মধ্যে আই রেজড $750। সো আই ওয়াজ লাইক ওয়াও, আমি এত অসম, আমি তো নিজেই জানতাম না। তো যাই হোক, ফাস্টিং মুভিং থিংস ফরওয়ার্ড, হোয়াট হ্যাপেন যে এরকম টাস্কিং করে করে আসলে আমার আই গট দ্য কনফিডেন্স।
confidence power plus I did some work. Melinda and Bill and Melinda Gates J Foundation আছে ওইখানেও I did a job. So experience plus আমার education সবকিছু মিলে আমার মনে হয়েছে যে আমি যদি নিজে কিছু শুরু করি আমি আসলেও ভালো করতে পারবো। আমার মধ্যে সেই সৎ সাহসটা ছিল। সো আমার মনে হয় যদি কেউ মনের সাহসটা নিয়ে এগিয়ে যায়, it's possible for anybody, and also it's important to find their key strength. যেমন আমার কি স্ট্রেংথ আমি জানি যে আই লাভ হেল্পিং পিপল। যদি আমার কাছে কখনো কেউ এসে বলে যে তার হেল্প লাগবে, আমি আই কান্ট সে নো, মানে আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প, মানে এনি ওয়ে পসিবল। এবং at the same time I love traveling, I travel a lot. So when I put this together I knew that যে আমি একটা হিউম্যানিটেরিয়ান প্লাস এন্টারপ্রেনার, এবং এটাই আমাকে বেস্ট স্যুট করবে যে আমি বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের জন্য কাজ করব, মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজ করব। সো আমার স্ট্রেংথ গুলোকে নিয়ে আসলে মিক্স অ্যান্ড ম্যাচ করে আই স্টার্টেড মাই ওয়ার্ক, এবং আই বিলিভ এটা যদি যে কেউ করে সেই তার লাইফে সাকসেস অ্যাচিভ করতে পারে। আচ্ছা আপু, তোমার আমাল ফাউন্ডেশনের কথা বলি আর সোশ্যাল কাজকর্মের কথা বলি, তো এই ক্ষেত্রে তোমার মোটিভেশন কি ছিল? মানে তোমার মোটিভেশন কে ছিল বা কি ছিল? কোনো স্পেসিফিক ঘটনা বা কোনো ইনসিডেন্ট যেটা থেকে তুমি মোটিভেট হয়েছিলে, বা কোনো মানুষ যে তোমাকে মোটিভেট করেছিল মানুষকে সাহায্য করার জন্য, যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। Like I told you যে আমি always I have been very much into helping people. আমি এটা অনেক জায়গায় বলেছি, তাও শেয়ার করছি। লাইক when I was a kid, আমার বাসায় যদি কখনো কোনো ভিক্ষুক আসতেন, আমি কি করতাম, আমি তাদেরকে আমাদের ড্রয়িং রুমে নিয়ে যেয়ে বসাতাম, দেন আমি তাদেরকে খাওয়াতাম। মানে মোস্ট অফ দ্য টাইম আম্মু শকড হয়ে যেত, যে আম্মু ভাবতো হ্যাঁ পাশে কোনো মেহমান আসছে, আমি খুব দৌড়াদৌড়ি করছি খাবার নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে। সো আই থিঙ্ক আমার স্ট্রেংথ সবসময় ছিল ইজ টু হেল্প পিপল, এবং আমি এটাকে আমার মেইন মোটিভেশন যেটা, সেটা হচ্ছে যে একটা মানুষকে হেল্প করার পর যে চেঞ্জটা আসলে দেখা যায়, ইট মেক্স ইউর হার্ট কন্টেন্ট। মানে এটার সাথে আসলে কোনো কিছু তুলনা হতে পারে না। মেবি people have different motivation. Maybe some people get motivated by money, some people get motivated by wealth, maybe some people get motivated by fame and power, but it has always been for me is impact, like seeing the difference. যেমন আমি তোমাকে একটা স্টোরি শেয়ার করি, এটা আমার সবসময় আমাকে গুজ বাম্পস দেয়। লাইক whenever I think about the story it gives me goosebumps. So যখন আমি রোহিঙ্গা রিফিউজিদের নিয়ে কাজ করছিলাম কক্সবাজারে, সো আমাদের অনেক হাঁটতে হয়, অনেক হাইকিং করতে হয়। হ্যাঁ, তো হাইক করে করে মনে করো 3-4 ঘন্টা আমাদেরকে হেঁটে হেঁটে একটা হিলের উপরে উঠে আই ওয়াজ ডিস্ট্রিবিউটিং ফুড অ্যান্ড হেল্পিং। সো আই স এ গার্ল, খুব বেশি হলে 15 বছর বয়স হবে, একটা কম্বলকে খুব যত্ন করে রাখছে। আর তখন তো প্রচন্ড গরম, আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না যে একটা কম্বলকে ও এত আগলে রাখছে কেন, মানে খুব সাথে করে রাখছে কোনোভাবে সরছে। সো আমি ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আসলে এই গরমের মধ্যে তোমার কম্বল নিয়ে ঘুরছো, কি ব্যাপার? অ্যান্ড আই ওয়াজ শকড। ওই কম্বলের মধ্যে একটা বাচ্চা, এইটুক একটা বাচ্চা, মানে হচ্ছে শি জাস্ট ডেলিভার্ড 3 ঘন্টা আগে বাচ্চা ডেলিভার করছে, তারপর ওই বাচ্চা নিয়ে সে ওই হিল চড়ে চলে আসে হিলের মাথায়, সো দ্যাট শি কুড অ্যাটলিস্ট অ্যাভেল সাম ফুড, কিছু খাবার খেতে পারে, বাঁচতে পারে। অ্যান্ড ইট জাস্ট মুভড মাই হার্ট। আমি তখন আমার চোখে পানি আটকাতে পারিনি, আই ওয়াজ ক্রাইং সো মাচ। আই ওয়াজ প্রেইং যে আল্লাহ প্লিজ হেল্প মি, অ্যাটলিস্ট আমি যাতে এই মেয়েটার জন্য একটা শেল্টার ম্যানেজ করে দিতে পারি, এর মাথার উপর যেন একটা ছাদ থাকে। অ্যান্ড আই টোল্ড হার যে আই প্রমিস ইউ যে আমি তোমার জন্য একটা শেল্টার ম্যানেজ করবো। Then I came back to Dhaka. I started connecting with my donors and people, our partners, please help me. I want to make a shelter for her. And Alhamdulillah, people came forward. মানুষজন এসে আমাকে হেল্প করলো, আমি ওর জন্য একটা শেল্টার বানালাম। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আফটার দ্যাট I got so many support যে I ended up making 500 houses. So seeing that difference, যে এভরি টাইম আই গো টু দ্য ক্যাম্প, আমি দেখি যে বাচ্চাটা একটু একটু বড় হচ্ছে। ও এখন অলমোস্ট হি ইজ 3 year old, অ্যান্ড
খেলতেছে, আমাকে দেখলে অনেক খুশি হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়, অ্যান্ড দে সিম হ্যাপি। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি মোটিভেটস মি আমাকে আমার কাজ করতে। কারণ আমাদের কাজে যেরকম আনন্দ আছে, কষ্টটাও আসলে অনেক বেশি, অনেক কষ্ট করতে হয়। বাট এইগুলো যখন দেখি তখন আর কষ্টকে কষ্ট মনে হয় না। এটা এটা আমি নিজেও আসলে আমরা ছোট একটা ঘটনা বা খুব ছোট একটা ইনসিডেন্ট বা কোনো একটা প্রিয় মানুষের কোনো একটা কথা বা কোনো কষ্ট যখন আমরা খুব কাছ থেকে দেখি, তখন ওইটা আমাদের জীবনে অনেক বড় কোনো ইম্প্যাক্ট ফেলে ফেলে। বা আমরা যখন আসলে খুব ভালো কাজ করতে যাই, তখন ওই ছোট কথাটা বা ওই ইনসিডেন্টটা আমাদেরকে অনেক বেশি মোটিভেটেড করে এবং ইন্সপায়ার করে। এটা আমি নিজেও আসলে বিলিভ করি। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে এই স্টোরিটা শেয়ার করার জন্য। গ্রেট। থ্যাংক ইউ। সো মুভিং ফরওয়ার্ড আপু, পরে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা তো নারী, তো আমি যেহেতু নিজেও একজন মেয়ে, আমি জানি যে যখন আমরা আসলে কোনো কাজ করতে যাই, তখন আমাদের যতটা না সাপোর্ট দরকার, এর থেকে অনেক বেশি তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, ফিজিক্যালি তুমি স্ট্রং না, এরকম অনেক ধরনের কথা শুনতে পাই। এবং অনেক বেশি স্ট্রাগল চলে আসে আমাদের সাথে। ওইগুলো তোমার লাইফে কিভাবে আসলে এসেছিল এবং ওইগুলো কিভাবে ডিল করেছিল? আই গেস যে তোমার থেকে এই উত্তরটা পেয়ে আমি একজন মেয়ে, so আমার লাইফের স্ট্রাগল গুলোকে আমি ওভাবে ওভারকাম করতে পারবো। আপনি যদি একটু শেয়ার করতেন। অফকোর্স, আসলে কি সবাই ভাবে যে মেয়েদের জন্য মনে হয় সবচেয়ে বড় স্ট্রাগল হচ্ছে সিকিউরিটি, যে তারা সিকিউর একটা জায়গায় যাচ্ছে কিনা, তারা সিকিউর কিনা। কিন্তু ট্রুথ আমার কাছে যেটা মনে হয়, ফর ওয়ার্কিং উইমেন লাইক আস, আমাদের জন্য সবচেয়ে বড় স্ট্রাগলিং পয়েন্ট হচ্ছে যে নট টেকিং আস সিরিয়াসলি। যেমন একটা মেয়ে যে ধরেন ধরো সেম টাইপের এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সেম টাইপের এক্সপিরিয়েন্স, একটা ছেলে সেম টাইপের এডুকেশন, সেম টাইপের এডুকেশন মানে এক্সপিরিয়েন্সের ব্যাকগ্রাউন্ড, মানুষ কিন্তু ছেলেটাকে গুরুত্ব সহকারে নিবে। বাট মেয়েটা যখন তার কথা বলবে, পিপল ইজ লাইক নট অ্যাকসেপ্টিং হার, লাইক নট অ্যাকসেপ্টিং হার, মানে অ্যাকর্ডিং টু হার ক্রেডিবিলিটি। সো এই জিনিসটা আমি অনেক বেশি ফেস করেছি। সবচেয়ে বেশি ফেস করেছি হচ্ছে আপার গ্রাউন্ডে, মানে হচ্ছে আমি ফিল্ডে যাদের সাথে কাজ করছি তাদেরকে না, মানে ধরো যে কোনো একটা অফিসে বা কোনো হাই ক্লাস এনভায়রনমেন্টে, যেখানে men are used to see women working, men are used to see women doing great things, earning money, but এই টাইপের জায়গাতেও আমাকে আমার পয়েন্ট প্রুভ করার জন্য, নিজেকে প্রুভ করার জন্য আই হ্যাড টু বি মোর স্ট্রং। এরপর ধরো ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে, হচ্ছে তোমার যখন আমার এমপ্লয়িরা থাকে, মেল এমপ্লয়, আমার চেয়ে হয়তো বা বয়সে অনেক বড় আছে অনেকে, আমার বাবার বয়সী এমপ্লয়ও আছে আমার অনেক। সো তাদের সাথে যখন কাজ করতে গিয়েছি, তাদেরকে আমি বলেছি যে এভাবে এভাবে কাজ করতে হবে। হ্যাঁ, তারপর তারা আমাকে বোঝাচ্ছে যে হ্যাঁ, আপনি বুঝছেন তো, আপনি বুঝছেন তো, মানে হচ্ছে জাস্ট বিকজ আই এম এ উইমেন, ইটস লাইক আমি আসলে বুঝি না, আমার একটু বোধ শক্তি কম, সামথিং লাইক দ্যাট। সো এই জিনিসগুলোকে আসলে, এটা তো আমি তাদের দোষ দিব না, আমি এখানে দোষ দিব হচ্ছে মাইন্ডসেট, যেটা হচ্ছে তার ফ্যামিলি থেকে, তার সোসাইটি থেকে, তার স্কুল থেকে সে বছরের পর বছর দেখে আসছে। সো এই জিনিসগুলো ফেস করা ছাড়াও আরেকটা ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট যেটা আমি শেয়ার করব, সেটা হচ্ছে যে উইমেন আর অলসো দ্য গেট কিপার অর প্যাট্রিয়ার্কি। হ্যাঁ, মানে হচ্ছে মেয়েরাও কিন্তু অনেক সময় মেয়েদেরকে দে ওয়ার্ক হার্ড টু পুট আদার উইমেন ডাউন, টু স্পিক ইল অ্যাবাউট আদার উইমেন, টু টক, মানে পুট হেট্রেড, টক ইল। সো এই জিনিসগুলো আসলে খুবই দুঃখজনক, এবং এই জিনিসগুলোকে আমাকেও ফেস করতে হয়েছে। আশা করি যারা শুনছেন তারা আসলে যখন এই জিনিসগুলো ফেস করবেন, তখন আপনারা খুব স্ট্রংলি, স্মার্টনেসের সাথে হ্যান্ডেল করবেন, ডিল করবেন, এবং অবশ্যই কোনোভাবে হার মানা যাবে না। কারণ হয়তোবা আপনাকে দেখেই যাদের এই ভুল চিন্তা ধারণা, তারা এই চিন্তা ধারণা থেকে বেরিয়ে আসবে, এবং আপনি হয়তোবা একটা ট্রেন্ড সেট করবেন। আপু আমি একটা যদি মানে আমি আসলে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি।
তো আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করবো, সেটা যেহেতু বললাম যে আমরা খুবই মানে ইনফর্মাল একটা আড্ডা দিচ্ছি। সেটা হচ্ছে যে তুমি যখন বলছিলে যে আমাদের থেকে সিনিয়র যারা আছে মানে মেয়েরাই হচ্ছে মেয়েদেরকে মাঝে মধ্যে এরকম ডাউন করার চেষ্টা করে। তো এরকম একটা ইনসিডেন্ট আমার লাইফে আরো প্রায় 4 বছর আগে হয়েছে, তখন আমি অনেক ছোট। তো আমাদের স্কুলের একটা হচ্ছে প্রোগ্রাম ছিল, ওখানে আমরা একটা ডিবেট করতে যাই একটু দূরে, মানে এলাকা থেকে একটু দূরে বাইরের একটা জায়গায় করতে যাই। তো সেখানে যাওয়ার পর সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত আমাদের ডিবেট করতে হয়। ডিবেটটা হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হই। হওয়ার পর যখন আমরা বাসায় আসি তখন আমরা 3টা মেয়ে ছিলাম, তো আমরা 3জন আসছিলাম। তো তখন হচ্ছে আমাদেরকে কিছু মানে কিছু ইফটিজিং করার চেষ্টা করছিল, মানে কথাবার্তা বলে একটুখানি কথাবার্তা বলছিল, বিকজ আমরা 3জন একসাথে আসছিলাম। তখন আমি জাস্ট একটু প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম যে জাস্ট অল্প একটু প্রতিবাদ করার চেষ্টা করি, করার পর ওই সময়কার মতো ওই জায়গায় সিচুয়েশন থেমে যায়, তখন আমরা ব্যাক করি বাসায় সেফলি আলহামদুলিল্লাহ। এরপর আমার সাথে যারা দুজন ছিল তারা আমাকে বারবার আসার সময় রাস্তায় বলছিল যে কেন প্রতিবাদ করছিস, তুই কি বোঝাতে চাচ্ছিস যে তুই অনেক বেশি ভালো জানিস বা অনেক ভালো বুঝিস। তো তখন আমি মানে ফিল করলাম যে ওই সময়টাতে তাদেরও আসলে আমার পাশে থাকা উচিত ছিল, আমরা একসাথে যদি আসলে প্রতিবাদটা করতাম তাহলে কিন্তু তারা সাহসও পেত না। কিন্তু সেই পাশের মানুষটাই যখন বলছে যে কেন করলি, তখন আসলে নিজের কাছে খুব বেশি ডাউন মনে হয়। মনে হয় যে হয়তোবা হবে না, আসলে এইভাবে পসিবলই না, সবকিছু মেনে নিয়ে এগোতে হবে, এটা আসলেও মনে হয়ে যায়। সো আপু, থ্যাংক ইউ ট্রু, সো মাচ আমাদের সাথে ট্রু। ইনসিডেন্টটা শেয়ার করার জন্য। আমি তোমাকে একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে ইটস ভেরি রিলেটেড টু মাই লাইফ সামহাউ। মানে আই ক্যান টেল যে হু ইজ দ্য পার্সন অর হোয়াট, বাট ওয়ান গার্ল, শি গট মোলেস্টেড, হ্যাঁ, সেক্সুয়ালি অ্যাবিউজ, ভেরি ইয়াং এজ, তোমার হচ্ছে 6 or 7 year old, বাই হার হাউস টিউটার। অ্যান্ড সে যখন এটা গিয়ে তার মাকে বলছে, তার মা বলছে যে হ্যাঁ, চুপ চুপ থেমে যাও, তোমার এটা কাউকে বলার দরকার নাই, তুমি এটা কারোর সাথে শেয়ার করো না। এবং শি জাস্ট ওয়েন্ট টু দ্য টিউটর, মেবি শি ডিডন্ট ডিল দ্য থিং নাইসলি, হ্যাঁ। তো আমরা আসলে কি এই জিনিসগুলা আমাদের ফ্যামিলি থেকে, পরিবার থেকেই আসলে এই মাইন্ডসেটটা চলে আসছে যে মেয়ে মানেই হচ্ছে দুর্বল, মেয়েরা কখনো তাদের ভয়েস রেজ করতে পারবে না, মেয়েরা কখনো বলতে পারবে না যে কোনটা ঠিক কোনটা বেঠিক, তাদেরকে সবসময় মাথা নিচু করে চলতে হবে। কিন্তু আসলে এটা করলে উই কান্ট মুভ। কারণ কি, আমরা লাইক উইমেন অ্যান্ড ম্যান, উই বোথ আর লাইক লেগস, দুইটা পা। একটা পা যদি অচল থাকে তাহলে মানুষ যেরকম হাঁটতে পারবে না, সেরকম একটা পুরা জেন্ডার যদি অচল থাকে একটা দেশও আগাইতে পারে। সো এই জিনিসটা বুঝতে হবে, অ্যান্ড উই হ্যাভ টু ওয়ার্ক টুয়ার্ডস ইট। আচ্ছা আপু, আমাদের সাথে রুহি আছে, সে বলছে সত্যিই তাই, আমরা নারী আমরাই পারি। গ্রেট রুহি, আসলে আমরা নারী আমরাই পারি। খুব সুন্দর একটা কথা বলেছে। সো আপু, আমরা যদি একটু বলি যে আসলে মোটিভেশন নিয়ে যেহেতু হচ্ছিল, আপু কোভিড-19 যেটা আসলে এখনকার জন্য খুবই ক্রাইসিস একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলেছে, যেটার জন্য আমরা ঘরে বসে আছি। সো আমাল ফাউন্ডেশন কোভিড-19 আসলে কি কি প্রজেক্ট হাতে নিয়েছে বা কি কি করছে, যদি একটু শেয়ার করতে আমাদের সাথে। Sure. Basically, COVID, though, it's like the most critical thing, crisis thing we are seeing as humans in the last 100 years. This is not something very common. হ্যাঁ? So আমরা যদিও ডিজাস্টার নিয়ে অনেক কাজ করি, আমাদের জন্য এটা বেশ নতুন ছিল। এবং আমি বিং মাইসেলফ, আই এম অলসো ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, আই হ্যাড টু ফিগার আউট। কারণ যেটা হয় যে আমরা হেল্প করতে চাই সবাইকে, কিন্তু যদি প্রপার প্ল্যানিং করে হেল্প না করি তাহলে অনেক ডুপ্লিকেসি হয়ে যেতে পারে। মানে হচ্ছে দেখা যায় যে কিছু মানুষই খাবার পাচ্ছে, কিছু মানুষই সাপোর্ট পাচ্ছে, আর বাকিরা পাচ্ছে না। সো এই জিনিসগুলোকে অনেক মাথায় রাখতে হয়। এই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা যখন কেবল কোভিড এর ক্রাইসিস একটু একটু শুরু হলো, তখন আমরাও স্টার্টেড গিভিং হাইজিন রিলেটেড আইটেমস। এবং আমরা তখন অনেক বেশি হেলথ রিলেটেড, হাইজিন রিলেটেড প্রচারণা করা শুরু করি। এরপর যেটা করলাম সেটা হচ্ছে যে এখন তো যখন ক্রাইসিস ইন্টারিম চলতেছে, তো আমরা কি করছি, আমরা হচ্ছে ফুড দিচ্ছি অল ওভার দ্য কান্ট্রি। অ্যারাউন্ড ১,৫০০ মানুষকে দিয়ে ফেলেছি, এবং আরো আমাদের টার্গেট হচ্ছে ৫,০০০ মানুষকে দেয়া। সো আমরা এটা নিয়ে আগাচ্ছি, এবং বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে শুধুমাত্র দিচ্ছি তা না,
আমরা মেক শিওর করছি যে রাইট পিপলরা পাচ্ছে। মানে হচ্ছে আমাদের ভলেন্টিয়ার বা আমাদের যারা এমপ্লয়রা আছে তারা গিয়ে ফার্স্টে লিস্ট করছে, লিস্ট করে মেক শিওর করছে যে দিস আর দ্য রিয়েল পিপল, এনারা পাননি বা এনাদের দরকার। লিস্ট করার পর বেসড অন দ্যাট আমরা আমাদের যে উপহার, যে সহায়তাটা এটা পাঠিয়ে দিচ্ছি। সো গেল ফুড। এরপর আমরা আর একটা কাজ করছি, সেটা হচ্ছে যে আমরা কুকুর যেগুলো আছে ঢাকা শহরের রাস্তায় আমরা তাদেরকে খাওয়াচ্ছি, স্পেশালি ধানমন্ডি মোহাম্মদপুরের দিকে। আমরা হচ্ছে বিভিন্ন পয়েন্টে বেসিন দিয়েছি, হাত ধোয়ার হ্যান্ড ওয়াশিং পয়েন্ট বলছি আমরা এটাকে। স্পেশালি আমাদের যারা রিক্সাওয়ালা ভাই আছেন, তারপর যারা প্যাসেজ বাই, বিভিন্ন ডেইলি লেবারার, পুলিশ পুলিশ ল এনফোর্সমেন্ট বডিজ, সবাই যাতে অ্যাটলিস্ট দে কুড কিপ দেমসেলভস ক্লিন, এটার জন্য ঢাকা নারায়ণগঞ্জে বিভিন্ন পয়েন্টে আমরা বেসিন বসিয়েছি। এছাড়াও লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য কাজ করছি। তো ইটস রিয়েলি হার্ড। এভরি ডে আই গেট অলমোস্ট লাইক 500 থেকে 600 জন মানুষ রিচ আউট টু মি সেইং যে হ্যাঁ আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, আই নিড সাপোর্ট। আই ট্রাই মাই বেস্ট, বাট এটা আসলে খুবই কঠিন। আমাদেরও তো লিমিটেশন আছে, ফান্ডিং লিমিটেশন আছে। সো আমরা চেষ্টা করছি যে মিডল ক্লাস ফ্যামিলিগুলো আছে তাদেরকে সাপোর্ট করা, হতে পারে ফান্ডিং সাপোর্ট, হতে পারে লোন দেওয়া একটা লং টার্ম পিরিয়ডে ইন্টারেস্ট ছাড়া লোন, তারপর তাদেরকে ফুড সাপোর্ট দেওয়া, যেভাবে হোক চেষ্টা করছি আর কি। সো দিস আর দ্য থিংস উই আর ডুইং। আপু, তুমি হচ্ছে যদি আমরা প্রশ্ন করি যে আগামী 5 বছর পর ইশরাত করিম ইভ নিজেকে কোথায় দেখতে চায় বা আমাল ফাউন্ডেশনকে কোথায় দেখতে চায়, তাহলে এক কথায় তুমি এটার অ্যান্সার কি দিতে চাও? এক কথায় একদমই মানে এক ছোট করে একটু বলে ফেলো তো যে কিভাবে আসলে নিজেকে দেখতে চাও 5 বছর পর। 5 বছর পর আমি আসলে আই ওয়ান্ট টু সি যে আমাল বাংলাদেশের প্রত্যেকটা জেলা শুধু নয়, ইন্টারন্যাশনালি বেশ কয়েকটা দেশে আমালের ব্রাঞ্চ আছে, এবং আমাদের যে মডেলগুলো আছে, স্পেশালি আমরা চর এলাকার যে মডেলগুলো আছে, এগুলো আমরা পৃথিবীর বিভিন্ন দেশে রেপ্লিকেট করছি। গ্রেট গ্রেট। আপু, আমরা হচ্ছে কিছু কমেন্ট করব, কারণ হচ্ছে অনেকেই তোমাকে উইশ জানাচ্ছে, কনগ্রেটস করছে। আচ্ছা, আমাদের সাথে আছে আশিক, সে বলেছে কনগ্রেচুলেশনস আপু ফর ইউর সাকসেস। আমাদের সাথে আছে নজরুল ইসলাম, সে বলছে যে থ্যাংক ইউ আপু ফর শেয়ারিং ইউর স্টোরি। আমাদের সাথে প্রান্ত শাহ নেওয়াজ আছে, সে বলছে থ্যাংক ইউ। আজ সামর্থ্য প্রকাশ্যমান। আচ্ছা, হ্যাঁ অবশ্যই প্রকাশ্যমান, আমরা ইভ আপুকে দেখে আসলে বুঝতে পারছি। আমাদের সাথে রাফিয়া মিলিশা আছে, সে বলছে আপু আপনাকে দেখে বলতে ইচ্ছা করে আমরা নারী আমরাই পারি। গ্রেট গ্রেট। দ্যাটস সো সুইট। আপু, আমাদের সাথে রহমত আমিন রয়েছে, সে বলছে আসসালামু আলাইকুম। হাউ ডু ইউ evaluate the selection of two girls of BD this time for Forbes 30U30 also 30 under 30s? What will be your message to all youngsters? আচ্ছা, সে যেটা বলতে চেয়েছে যে আসলে আপনার সব ইয়াং গার্ল যারা রয়েছে, যারা আসলে পরবর্তীতে নিজেদের জায়গাটা আসলে এভাবেই দেখতে চায় বা নিজেরা এভাবে ইস্টাবলিশ হতে চায়, তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে কিনা বা কোনো ছোটখাটো মেসেজ দেওয়ার আছে কিনা? Thank you, Rahmat. It's the best question you asked. Because like I always say, যে I love my roots. আমি বগুড়া থেকে আসছি, ছোট একটা শহর থেকে আসছি। So I'll never forget my root. এবং keeping that in mind, if I can do it, anybody, any girl can do it. Trust me. So এটা করতে গেলে তাদের যেটা করতে হবে, they have to be very resilient. Like no matter what, যেটাই হয়ে যাক। অনেকবার আমরা হাঁটতে গেলে ছোটবেলায় তো আমরা পড়ে গেছি, আমরা অনেকবার ব্যথা পেয়েছি, তাই না? বাট উই ডিডন্ট স্টপ, এই জন্যই তো আমরা হাঁটা শিখেছি। সো রেজিলিয়েন্ট হতে হবে, কোনোভাবে হার মানা যাবে না। অ্যান্ড অফকোর্স আমাদেরকে আমাদের স্বপ্নের উপর বিশ্বাস থাকতে হবে, আমাদের নিজের উপর আস্থা থাকতে হবে। লাইক উই হ্যাভ টু বিলিভ ইন আওয়ার ড্রিমস। সো রেজিলিয়েন্স এবং বিলিভ, দিস আর দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট থিং। If anybody would apply, they can be much better achiever than me. আমি এটাই বিশ্বাস করি। আপু, আমরা একটা ছোটখাটো র্যাপিড ফায়ার সেগমেন্টের আয়োজন করেছি। তো আমরা এখানে যেটা করব, এখানে আমরা 10টা প্রশ্ন করব, যেখানে 2টা অপশন থাকবে, তোমাকে জাস্ট একটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে জাস্ট আমরা যেন ইনফর্মাল ভাবেই শেষ করতে পারি, সেটার জন্য একটা সেগমেন্ট।
আমরা কি শুরু করব? Of course, of course. সো যারা ভিউয়ার্স রয়েছে তাদের উদ্দেশ্যে বলি, যেহেতু আমাদের সাথে আজকে খুবই অ্যামেজিং একজন মানুষ রয়েছে, অলরেডি তোমরা বুঝতে পারছো আপুর কথাবার্তা শুনে আমি নিজে আসলে খুব ইন্সপায়ার হচ্ছি। আমি জানি যে তোমরাও ইন্সপায়ার হচ্ছ। সো যেটা করবো, আমরা র্যাপিড ফায়ারে আপুকে একটা প্রশ্ন জিজ্ঞেস করার পর আমরা 3 সেকেন্ড হোল্ড করব। 1 2 3, এবং এই 3 সেকেন্ড হোল্ডের মধ্যে তোমরা আমাকে ঝটপট জানাবে যে আপুর কোনটা আসলে পছন্দ হতে পারে। তো আমি একটু দেখবো যে তোমরা আপুকে দেখে বা আপুর কাজকর্ম সবকিছু শুনে কতটুকু ইন্সপায়ার হয়েছো এবং ইন্সপায়ার হওয়ার মধ্য দিয়ে আপুকে কতটুকু চিনতে পেরেছো। সো চলো আমরা একটু শুরু করি। আপু, প্রথম প্রশ্ন, শাড়ি নাকি ওয়েস্টার্ন? 1 2 3। বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Of course, শাড়ি। 100 times শাড়ি, million times শাড়ি। তো গিফট দেওয়া হোক, আমিও একদম ঠিকঠাক গেস করেছিলাম। আচ্ছা, second প্রশ্ন, বাংলাদেশ নাকি বিদেশ? 1 বাংলাদেশ, 2। বাংলাদেশ। I don't even need 3 seconds for this. Of course, বাংলাদেশ। তারপর হচ্ছে শার্লক হোমস নাকি ফেলুদা? 1 2 3। Sherlock Holmes, sorry, but I love him. I just love him. If he is a real human being, I would have married him. Trust me. আজকে একটা সিক্রেট ফাঁস হয়ে গেল। গ্রেট। তারপর হচ্ছে রেস্টুরেন্টের কফি নাকি টঙের দোকানের চা? 1 2। ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, কিন্তু আমার ফুটপাতে বসে টঙের চা খেতে অনেক ভালো লাগে, কারণ আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। তো আমার পুরো ইউনিভার্সিটির লাইফই কেটেছে ফুটপাতে বসে টিএসসির চা খেয়ে, মহসিন হলের ক্যান্টিনে সামনের দোকানগুলোতে খেয়ে। সো আই এম মোর অ্যাবাউট দিস। আপু, টিএসসি ইজ লাভ। টিএসসি তে গেলে তো আসলে চা না খেলে হয়ই না। এখন একটা নতুন চায়ের ট্রেন্ড এসেছে, মরিচ চা। আপু টেস্ট করেছো? মরিচ চা, মালটা চা, দে আর লাইক দ্য ইনোভেটার্স অফ টি। দে শুড গেট সাম অ্যাওয়ার্ড। আমার তো মনে হয় যে কখনো কখনো ওদেরকে নোবেল প্রাইজ দিয়ে দেওয়া উচিত, এত ইনোভেশন নিয়ে আসার জন্য চায়। আচ্ছা আপু, ছুটির দিনে ঘুম নাকি ট্যুর? আমি আসলে ছুটি খুব কম পাই, টু বি ট্রু। So most of the time when I am getting any মানে holiday or vacation, I sleep like anything. কিচ্ছু করি না, ট্রাস্ট মি। আমি উঠে পানিও খাই না, আমি জাস্ট একটা কচ্ছপের মতো পড়ে থাকি। ঘুম, হ্যাঁ, এখানে আসলে এই দুই ইশরাতের খুব 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 বেশি মিল পেয়ে গেলাম। হচ্ছে হোমমেড ফুড নাকি ফাস্ট ফুড? 1 2 3। অফ কোর্স হোমমেড ফুড। আমি আসলে আই অলওয়েজ অ্যাডভোকেট ফর হেলথ। আমি হেলদি লিভিং, হেলদি লাইফস্টাইলের আই জাস্ট অ্যাডভোকেট অ্যাবাউট ইট। সো অলওয়েজ হোমমেড ফুড। আই অলসো লাভ কুকিং, বাট প্রবলেম হচ্ছে যে বিকজ অফ দ্য ওয়ার্ক হয়তো আমাকে অনেক সময় অর্ডার করতে হয়, বাইরে খেতে হয়, বাট অলওয়েজ হোমমেড ফুড। আপু, তারপর হচ্ছে বসন্ত নাকি বর্ষা? ও মাই গড, ইটস লাইক দুইটা বাচ্চার মধ্যে থেকে একটা বাচ্চাকে চুজ করতে হবে। এটা আমারও মনে হচ্ছিল। আপু, টাইম কিন্তু শেষ হয়ে গিয়েছে। সরি, বসন্ত। বর্ষা না কেন? It just came. I want to pick both. তুমি আমাকে টাইম শেষ হয়ে গেছে বললা, তো আমি আর কি করব বলো, বলে ফেললাম বসন্ত। But I love both. Trust me. মেঘলা দিনে কবিতা নাকি মেঘলা দিনে গান? মেঘলা দিনে গান। এক্স্যাক্টলি, আমার সাথে এটাও মিলে গেছে। আপু, ফোনে কাজ করতে বেশি ভালো লাগে নাকি ল্যাপটপ ইউজ করতে অনেক ভালো লাগে? মানে ফোন নাকি ল্যাপটপ? ল্যাপটপ। আমি আমার ল্যাপটপ ছাড়া চলতে পারি না। বাহ, আমার আমার কত ভালো একটা কপাল, সেটা হচ্ছে আমার ফোন ছাড়া আর কিছু নেই। ফাইনাল, লাস্ট বাট নট দ্য লিস্ট, জ্যোৎস্না রাত নাকি অমাবস্যা? জ্যোৎস্না রাত, in a river, মানে in a sea, in a village. So beautiful. জ্যোৎস্না রাত, always. ইনসিডেন্ট আছে যে জ্যোৎস্না রাতে এমন কোন একটা ঘটনা ঘটেছিল আমার সাথে? আমার
This is my one of my biggest weakness, জ্যোৎস্না রাত। আমার মনে আছে একবার আমি একটা চরে কাজ করতে গেলাম অনেক রাতে, হ্যাঁ, অনেক রাত পর্যন্ত কাজ টাজ করেছি আমরা। কাজ টাজ করে আমাকে ওখানে থাকতে হলো রাতে। সো আমার ওখানে লোকাল যে ম্যানেজার তার বাসায় ছিলাম, এবং এরকম জ্যোৎস্না আমি আগে কখনো দেখিনি। মানে চারটা এত বড়। সো আমি আসলে আই ওয়াজ সো হ্যাপি, এবং ওটা হচ্ছে যমুনা নদীর চর। তো ওরা বলছে যে হ্যাঁ চলেন আমরা নৌকা নিয়ে হচ্ছে বের হই। আমি আমি তো একটু ভয় পেলাম যে হ্যাঁ রাত্রেবেলা বের হবো, ডোন্ট ওয়ারি আমরা সবাই আছি, আপনার সেফটি নিয়ে কোনো চিন্তা নাই। সো আই ওয়েন্ট। সো বিশাল একটা পূর্ণিমার চাঁদ, মনে হচ্ছে যে চাঁদের আলো বৃষ্টি হয়ে পড়ছে, মানে এত সো মাচ, মানে so clean, it was so clear, and I'm in a river in a boat, so you could imagine. Wow, great. আচ্ছা, সো আপু আমরা র্যাপিড ফায়ার রাউন্ড খুব সুন্দরভাবে শেষ করেছি। সো আমি বলছিলাম যে ইশরাত করিম ইভাপুকে পেয়ে হচ্ছে আমি খুবই আনন্দিত, অনেক খুশি হয়ে গিয়েছি, এবং সেটার জন্য আপুর জন্য আসলে আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ আছে, জানি না কতটুকু কার ভালো লাগবে। সো এটা আমি স্ক্রিনে এভাবে শেয়ার করব, একটু আমরা সারপ্রাইজটা দেখি। আমার ছবি একটু আমি ইশরাত করিম ইভাপুকে পেয়ে হচ্ছে আমি খুবই আনন্দিত, অনেক খুশি হয়ে গিয়েছি, এবং সেটার জন্য আপুর জন্য আসলে আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ আছে, জানি না কতটুকু। আচ্ছা, অলরাইট, এবার আই গেস আমরা ঠিকঠাক শুনতে পারবো। ইভা আপু, আশা করছি তুমি তোমার হাসির মতোই সুন্দর আছো। আচ্ছা আপু, তুমি সবাইকে এত ভালো কিভাবে বাসো বলো তো? এই প্রশ্নটা না আমার মনে আসলে খুব বেশি চলে আসছিল যখন আমি তোমার ব্যাপারে জানা শুরু করলাম। যখন আমি জানা শুরু করলাম ইশরাত করিম ইভাপুর স্টোরি, ইশরাত করিম ইভাপুর আমাল ফাউন্ডেশনের গল্প, ইশরাত করিম ইভাপুর সবকিছু জয়ের গল্প। একটা মানুষ অন্য একটা মানুষের হাসির জন্য এত কিছু কিভাবে করে সেটাই না আমি ভাবছিলাম বারবার। তোমার মধ্যে না খুব স্পৃহা আছে আপু, যেটা আমাকে বারবার ইন্সপায়ার করছিল। একজন নারী হয়েও যে শুধুমাত্র ফিজিক্যালি যদি আমরা একটুখানি স্ট্রং নাও হই তাতে কিচ্ছু যায় আসে না, আমরা পাহাড় পর্বত চর সবকিছুকে উপেক্ষা করে মানুষের মুখে হাসি ফোটাতে পারি, সেটা আমি তোমাকে দেখেই শিখেছি। তোমাকে কিন্তু রবিন হুডের ফিমেল ভার্সন বলা যেতে পারে। বলো তো কেন বলা যেতে পারে? কারণ তুমি এই যে পাহাড় পর্বত সব জায়গায় ঘুরে ঘুরে মানুষকে সাহায্য করছো, সেই জন্যই বলা যেতে পারে। আমি খুবই ফ্র্যাঙ্কলি তোমার সাথে কথা বলছি, খুব ফ্র্যাঙ্কলি ভিডিওটা হঠাৎ করে বানিয়ে ফেলেছি, খুব বেশি ভালোবাসা থেকেই বানিয়ে ফেলেছি আসলে। আর তুমি শুধু মানুষের সাহায্য করো সেরকমও না, এই সময়টাতে যেন পশু পাখিরাও তাদের খাবার দাবার পেতে পারে সেই ক্ষেত্রেও তুমি কাজ করে যাচ্ছ। নারীদের স্বয়ংসম্পূর্ণ হওয়া, যেন তারা স্বনির্ভর হতে পারে, যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য তুমি বারবার কাজ করে যাচ্ছ। তাছাড়া প্রত্যেকটা শিশুর সুশিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রেও তুমি কাজ করছো, আরো কত কি করছো। তুমি এই বাংলাদেশের মানুষের জন্য কি কি করছো সেগুলো আসলে বলে বলে আমি শেষ করতেই পারবো না, সেটা আমি একদম প্রিটি শিওর। অনেক অনেক শুভকামনা আপু আমাদের এনএনওর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। Do you want me to cry now? একদমই না। সো আমরা একটু I'm so emotional now. Thank আপু you. রিঅ্যাকশন। আমরা এখন যেটা করবো, একটু গেস্টের সাথে কথাবার্তা না বলে একটু আমরা হচ্ছে অডিয়েন্সের দিকে যাব। সেটা হচ্ছে যে এরকম একজন ইশরাত করিম ইভাপুকে আমাদের বাংলাদেশে আসলে খুবই দরকার ছিল। আমাদের বাংলাদেশের সব ধরনের ক্রাইসিস বলি, যখনই কোনো ডিজাস্টার নেমে আসে, কোভিড-19 বলি, রোহিঙ্গা ইস্যু বলি, যখন আসলে রোহিঙ্গা ইস্যুকে আমরা থ্রু অনলাইন আমাদের নিউজ ফিডে যখন আসলে এটা আসা শুরু করলো, তখন কিন্তু সব থেকে আগে যে মানুষটির পাশে গিয়ে দাঁড়িয়েছিল সেটি হচ্ছে আমাদের ইভাপু। আসলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য এই আপুটা, মানে এই মানুষটা কতটা বড় ইন্সপিরেশন সেটা আসলে আমরা জানি না, কতটুকু বুঝতে পারছি। আমাদের সামনে অনেক মানুষ আছে না, যাদেরকে আমরা চিনি, যাদের অনেক নাম ডাক, যাদের অনেক পরিচিতি, কিন্তু আসলে কিছু মানুষ আছে যারা আড়ালে থেকে শুধু মানুষের জন্যই কাজ করে যায়। এই মানুষটা প্রায় 52,000 গ্রামে কিন্তু তার উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে। এই মানুষটা প্রত্যেকটা মানুষের সুখ দুঃখকে একদম নিজের সুখ দুঃখ করে নিয়েছে। কজনই পারে বলুন? আমি, আপনি, আমরা সবাই ইশরাত করিম ইভাপুর জন্য অনেক অনেক দোয়া করব। আপু যেন সফলতার চরম শিখরে পৌঁছতে পারে, সেই কামনা থাকবে আপু আমার পক্ষ থেকে। আমরা সবাই তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। Thank you, Ishrat.
তুমি আমাকে আজকে অনেক বেশি ইমোশনাল বানিয়ে দিয়েছো। আই এম ফিলিং লাইক ক্রাইং। থ্যাংক ইউ। এটা আসলে শুধু আমার একার প্রচেষ্টা না, আমার সাথে অনেক মানুষের দোয়া আছে, আমার সাথে আমার ভালোবাসার মানুষরা, আমার বাবা মা সবার দোয়া আছে, আর আমার সাথে আমার টিম আছে। এই জন্য আমি আসলে করতে পেরেছি। এটা আসলে আমার একার পক্ষে কখনোই সম্ভব ছিল না। আর এন্ড অফ দ্য ডে আসলে ম্যাটার করে যে কত মানুষকে আমরা হেল্প করতে পারছি, আমার কারণে কেউ ভালো থাকতে পারছে কিনা। সো এছাড়া আর কিছু ম্যাটার করে না। দেখবে এই যে এখন কোভিড হয়েছে, টাকা পয়সা অনেক থাকতে পারে, পাওয়ার থাকতে পারে, কারো হয়তো অনেক বেশি পপুলারিটি থাকতে পারে, বাট হোয়েন সামথিং হ্যাপেন্স লাইক দিস, তখন আমরা রিয়েলাইজ করি যে এন্ড অফ দ্য ডে আসলে কিছুই ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে গুডনেস, নিজের অথেন্টিসিটি, ম্যাটার করে হচ্ছে যে কিভাবে আমরা একে অপরের জন্য হাত বাড়িয়ে দিচ্ছি। সো ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ডনেস। আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমাদের মধ্যে যেই কাইন্ড সাইডটা আছে, যেই সাইডটা আছে, যেটা লাভ, লাভটা ডিরেক্টলি ইট কেম ফ্রম আল্লাহ, গড অলমাইটি। বাট হেট্রেড ইটস রিয়েলি হার্ড। এই জন্য দেখবে যখনই আমরা কাউকে ঘৃণা করি বা খারাপ কিছু করি বা মিথ্যা কথা বলি, আমরা কিন্তু খুব কষ্ট পাই ভেতর থেকে, আমরা উই ডোন্ট ফিল গুড অ্যাবাউট ইট। হ্যাঁ, সো উইল অলওয়েজ ওয়ার্ক টু স্প্রেড দ্যাট লাভ। সেটা আমি হই, ইশরাত তুমি হও, বা যারা শুনছেন যে কেউ হোক, আমাদের সব সময় উই শুড ওয়ার্ক ফর স্প্রেডিং দ্য লাভ। অবশ্যই আপু, উইথ দ্যাট পজিটিভ নোট এবং উইথ দ্যাট ভেরি মাচ গ্রেট ইন্সপিরেশনাল ওয়ার্ডস আমরা আসলে আজকে বিদায় নিব। তো যারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আমাদের ইশরাত করিম ইভাপুর কথা শুনছিলেন, আমাদের কথা শুনছিলেন, তাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। আশা করছি যে আজকের পর অ্যাটলিস্ট আপনারা মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাবেন, যে যেখানে আছেন যতটুকু আপনার সামর্থ্য, একটা পাশে আপনার যে মানুষটা আছে সেই মানুষটাকে একটুখানি যদি হাসি খুশি রাখা যায় তাহলে তাতে ক্ষতি কি বলুন? বরং তো সবাই মিলে ভালো থাকার মধ্যে আসলে অনেক বেশি আনন্দ জড়িত। তো ফিনিশিং আরেকটা ছোট কিছু add করছি, সেটা হচ্ছে আমাদের এনএনও কিন্তু একটা ছোটখাটো প্রজেক্ট কাজ করছে, ইচ্ছে পূরণ। সো ইচ্ছে পূরণ প্রজেক্টের মেইন মোটো হচ্ছে হাসিতে বিশ্বজয়। সো নিচে আসলে ইচ্ছে পূরণের যে বিকাশ অ্যাকাউন্ট, বিকাশ নাম্বারটা সেটা বারবার স্ক্রিনে দেখানো হচ্ছে। সো আপনারা যেটা করতে পারেন, আপনাদের যতটুকু সামর্থ্য সেটা দিয়ে কিছু যদি আমাদের ডোনেট করেন, তাহলে সেই ডোনেশনটা আমরা কালেক্ট করে পৌঁছে দেব এই তিন শিশুদের কাছে। এবং হাসিতে বিশ্ব জয় করেই আসলে আমরা এনিনো কাজ করছি, এই লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ। এবং আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইভাপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। সবাই প্লিজ ডোনেট করুন ইচ্ছা পূরণে। আমিও ইনশাল্লাহ করব as soon as I finish this interview. অ্যান্ড ভালো কাজের সাথে থাকার যে আনন্দ, এই আনন্দ আর কিছুতে নাই। আর এখন তো রমজান মাস, উই শুড বি মোর কাইন্ড, মোর জেনারেস। সো ইনশাল্লাহ আমি আই উইশ অল দ্য বেস্ট টু ইয়োর টিম, যে আপনারা আরো বেশি বাচ্চাদেরকে হেল্প করতে পারেন থ্রু ইয়োর গুড কজ। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম সালাম। বাই এভরিওয়ান। বাই।